Hi friends, welcome to our channel Eco-Friendly Kitchen. I think আমাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন না, অবশ্য স্বাভাবিক ব্যাপার, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসেছি। তো ফার্স্টে আমি নিজেকে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো আমি হলাম গৌরব, এই চ্যানেলের একজন মেম্বার। দেখুন, এই চ্যানেলে 4 জন মেম্বার আছি আমরা আপাতত। তার মধ্যে 2 জন হচ্ছে এডিটার, তার মধ্যে সেই এডিটার 2 জনের মধ্যে আমি একজন, তো আর একজন হচ্ছে জিষ্ণু। দেখুন, আমরা অল্টারনেটিভলি এডিট করি, যেহেতু যাইনি তো আমাদের খুব পড়াশোনার এখন চাপ আছে, তো সেই চাপটাকে সামলে আমরা যতটা টাইম পাই ততটা টাইম আমরা এডিটিংয়ের পিছনে দিই। তো আপনাদের সময় নষ্ট না করিয়ে ফার্স্টে আমরা বলি যে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমরা, সেই ভিডিওটা কিন্তু কোনো রান্নার বিষয় নয়। দেখুন, আমাদের চ্যানেলের যে মেইন মেম্বার, যে আর কি তার স্কিল দিয়ে স্পেশাল কিছু ডিশ, স্পেশাল কিছু রেসিপি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরে আপনাদের জিভে জল আনছে, সেই অভিজ্ঞান অ্যাজ আ স্টুডেন্ট অফ নিউট্রিশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছে কিছু ইনফরমেশন, কিছু ইম্পর্টেন্স, তার কিছু ওপিনিয়ন about this nutritional week. You know, September 1 to September 7 is the nutritional week. যদিও আপনারা জানেন নিউট্রিশনাল উইকটা পেরিয়ে গেছে, তবুও নিউট্রিশন ইজ দ্যাট থিং দ্যাট উই হ্যাভ টু কনসিডার ফার্স্ট অফ অল ইফ ইউ ওয়ান্ট টু লিভ আ হেলদি লাইফ। সো তো অভিজ্ঞান ফার্স্ট টাইম, মানে আমিও যদিও ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছি, তো অভিজ্ঞানও ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছে। আপনারা থাম্বনেইলে তার ছবি দেখেছেন, থাম্বনেইলে যে ছবিটা দেখতে পান সেটা অভিজ্ঞানী। তো অভিজ্ঞান ফার্স্ট টাইম ভিডিওতে আপনাদের সামনে এসে তো এই মাস সম্পর্কিত, মানে এই নিউট্রিশনাল মাস সম্পর্কিত কিছু স্পেশাল ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। আশা করছি কিছু ইনফরমেশন নিয়ে আপনারাও এনরিচড হবেন। সো আপনারা লেগে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। থ্যাংক ইউ, দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ইকো ফ্রেন্ডলি চ্যানেলে কোনো কিচেন রেসিপি বা কোনো কিচেন টিপস নিয়ে আসিনি। আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সবাই জেনে থাকবেন হয়তো, এটা নিউট্রিশন মাস। আমাদের বিভিন্ন নিউট্রিশনাল সংস্থাগুলোতে এই মাসটাকে নিউট্রিশনাল মান্থ হিসেবে সেলিব্রেট করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন 2021 we are celebrating the nutritional month today. আগে এটাকে নিউট্রিশনাল উইক হিসেবে জানা যেত। from 1 সেপ্টেম্বর টু 7 সেপ্টেম্বর, 1 থেকে 7 সেপ্টেম্বর অবধি পালন করা হতো, কিন্তু এখন বর্তমানে এটিকে নিউট্রিশনাল মান্থ করে দেওয়া হয়েছে, মানে 1 থেকে 30 সেপ্টেম্বর অবধি আমরা এই দিনগুলোকে পালন করতে পারবো পুষ্টি সপ্তাহ বা পুষ্টি মাস হিসাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে হোয়াট ইজ বেসিক্যালি নিউট্রিশন। নিউট্রিশন বা পুষ্টি আসলে কি, বা কেনই বা আমাদের দরকার, এটা নিয়ে হয়তো অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে জানবার জন্য। তারা অনেকেই গুগল সার্চ বা উইকিপিডিয়া থেকে অনেকে অনেক রকম গবেষণা বা অনেক রকম থিসিস করেন যে নিউট্রিশন আসলে কি বা শরীরে আমাদের কিভাবে কাজ করে। তো অ্যাজ এ স্টুডেন্ট অফ নিউট্রিশন আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করবো যে নিউট্রিশন জিনিসটা আসলে কি বা কেন দরকার। এর জন্য আমাদের নিউট্রিশন সম্বন্ধে ফার্স্ট জানার জন্য আমাদের কতগুলি টার্ম সম্বন্ধে জেনে নিতে হবে। নিউট্রিশন করার আগে নিউট্রিশনের কতগুলো বেসিক্স টার্ম আছে বা টার্মস বলতে পারেন, যেমন হেলথ, RDA, রেকমেন্ডারি ডায়েটারি অ্যানালিসিস, হোয়াট ইজ ফুড, এরকম অনেকগুলো টার্ম আছে। সেই টার্মগুলো সম্বন্ধে আজকে আমরা প্রথমে একটু জেনে নেব। অ্যাট ফার্স্ট আমি শুরু করতে চলেছি হেলথ বিষয়। তো আপনারা শুনতে থাকুন যে আমি হেলথ বিষয়ে কি কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। So health is defined by the World Health Organization as the state of complete physical, mental and social well-being and not merely the absence of any disease and infirmity. তো সুতরাং এখানে হেলথ বলতে কি বলছে? হেলথ বলতে বলছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা সংস্থা, WHO বা অনেকে হো বলে থাকেন। এটা একটা স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ সংজ্ঞা দিয়েছে। সংজ্ঞাটা হচ্ছে স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। মানে একটা মানুষ যখন, মানে তখনই তাকে সুস্থ বলা যেতে পারে যখন সে সামাজিক, শারীরিক এবং মানসিক এই 3 দিক থেকে সক্ষম এবং 3 দিক থেকে সে ভালো।
রোগমুক্ত, তখন তাকে আমরা স্বাস্থ্যবান বলতে পারি। আর কি বলছে, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ এনি ডিজিজ অ্যান্ড ইনফার্মিটি, তার শরীরে কোনো রকম কোনো অক্ষমতা থাকবে না আর কোনো রোগ থাকবে না, তখন তাকে তাহলে আমরা বলতে পারবো হেলথ। হেলথে বলছে অ্যাচিভমেন্ট অফ অপটিমাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট রিফ্লেক্টিং দ্য ফুল এক্সপ্রেশন অফ ওয়ানস জেনেটিক পোটেনশিয়াল। তার মানে কি, যখন কোনো গ্রোথ তো একটা নির্দিষ্ট লেখচিত্র অনুসারে মাপা হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যখন কোনো মানুষের শারীরিক মনস্ফুটন বা শারীরিক বৃদ্ধি ঘটে, যখন সেটা আমরা নিজেদের বার্ধক্য জীবন প্রথম জীবন থেকে বার্ধক্য জীবন অবধি আমরা দেখতে পাই, তখন সেটাকে বলা হচ্ছে যে সে সম্পূর্ণ হারে পুষ্টি নিয়ে সে বাড়ছে। এক্সপ্রেশনস অফ ওয়ান জেনেটিক পোটেনশিয়াল, এটা আবার অনেকের থেকে জিন থেকেও আসে, আবার অনেকে জিন থেকে না পেলে সেটাকে বাইরে থেকে খাদ্যের মাধ্যমে নিজেদের শরীরে পুষ্টিটা সংগ্রহ করে। Maintenance of structural integrity and functional efficiency of body tissues necessary for an active and producing life. এর মানে কি, মেইনটেনেন্স অফ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি। মেইনটেনেন্স অফ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মানে আপনাদের প্রথমেই জানিয়ে থাকি, যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ অ্যাজ এ পার্সন who was in trying to strive of anything in daily life basis, we have to eat some rice which are in form gluten form, we have to term in the lifetime medicine. They have to integrity and functional efficiency, তার ক্ষেত্রে শরীরে যতটা তার পুষ্টি সম্ভব ততটাই কিন্তু তাকে এই পুষ্টিটা দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু যদি সে একটা ডিমে, যদি তার শরীরে একটা ডিমে যদি তার চাহিদা পূর্ণ হয়ে যায়, সে যদি আরেকটা ডিম যদি এক্সট্রা খায়, সেক্ষেত্রে কিন্তু তার শরীরে প্রবলেম হতে পারে। যদি প্রথম থেকেই যদি আমরা অভ্যস্ত থাকতাম, মানে যেরকম ধরেন আমরা যদি একটা জায়গায় আমরা কিন্তু দুটো ডিম চাইলে খেতে পারি, কিন্তু যখন কোনো একটা মানে স্টেশনে যখন এই যে আমরা বিভিন্ন রকম ছেলে মেয়েদের দেখি যারা স্টেশনে থাকে ঠিকমতো খাওয়া দাওয়া অবস্থা হয় না, তাদের কিন্তু প্রথমে যখন আমরা দেখি ফ্রেশরা যখন তাদেরকে দেখি, যখন মাদার ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তখন কিন্তু শিশুদের দেখি আমরা বেশ তারা হেলদি হয়, কিন্তু পরবর্তীকালে যখন ব্রেস্ট ফিডিং এর এই ফ্রেশরা কেটে যায়, তখন কিন্তু তাদের আস্তে আস্তে মানে অপপুষ্টি, কারণ মায়ের দুধ পান করার সময় তাদের যে শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টস, মিনারেলস, এই সমস্ত খাবারগুলো তাদের খেতে যেত, তাদের শরীরে তাদের কারণ আমার ব্রেস্ট ফিডিং আদর্শ, কিন্তু যখন ব্রেস্ট ফিডিংটা আস্তে আস্তে ছেড়ে দিল, মানে খোলা খাবার খেতে শুরু করলো, তখন কিন্তু তার শরীরে মিনারেলস, ভিটামিনস এগুলো কিন্তু অভাব হতে শুরু করলো। তখন তাকে কিন্তু ভালো খাবার, মানে তার শরীরের বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে কিন্তু ভালো খাবার খেতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড দ্য ইনভার্টিবল প্রসেসিং অফ এজিং উইথ মিনিমাল ডিসএবিলিটি অ্যান্ড ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অ্যান্ড টেক্স টু দ্য কন্টিনিউস। বিশেষ করে যদি আপনারা মেডিকেল রিসার্চ পেপারগুলো যদি ফলো করেন বা কোনো থিসিস পেপারগুলো যদি পড়েন, তাহলে আপনারা দেখতে পারবেন AIN বা আমেরিকান নিউট্রিশনাল ইনস্টিটিউট থেকে একটা বর্তমানে রিসার্চ পেপার বেরিয়েছে, দেখতে পাবেন যে সেখানে বলাই হয়েছে আয়রন কিন্তু আমাদের শরীরে একদম থাকতে চায় না। আয়রন কিন্তু যেন তেন প্রকারের আয়রন আমরা চাইলে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, কারণ লোহার শক্তিটা আমাদের শরীরে খুবই দরকার। আয়রন অ্যাবজর্পশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। সেক্ষেত্রে আয়রনকে আমাদের
person who are stable and going to be very much hygienic. হাইজেনিকটা আমরা জিনিসটা কিভাবে মেনটেন করি? Nutrients saves us from this average daily to scientific knowledge. নিউট্রিশনও কিন্তু এই বিষয়ে একটা বিজ্ঞানসম্মত আমাদের সাথে যুক্তি তুলে ধরেছে। সেই যুক্তিটা হচ্ছে কি, a knowledge we would be can to going very much successfully in high relevant amount to physiological needs. আমাদের শরীরে বিশেষ কতগুলো অবস্থা থাকে, কতগুলো ফ্রেজ থাকে। সেই ফ্রেজে যখন সে পার্টিকুলারলি একজন হেলদি মানুষ, কোনো স্বাস্থ্যবান মানুষ যখন সেই নিয়মগুলোকে ফলো করে, তখন সে কিন্তু নিজে নিজের হাইজিনটাকে মেনটেন করতে পারে উইথ স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স সাম আর ফিচার্স। যেমন হচ্ছে হাঁচি বা কাশার সময় সামনে হাত দিয়ে কাশা। যদি আপনি হাঁচি বা কাশির সময় হাত সামনে নাও রাখেন, সেক্ষেত্রে সরি একটা শব্দটাকে ব্যবহার করা, এইগুলো হচ্ছে ম্যানার্স। নিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু এইগুলো জানা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে ডায়েটারি রেফারেন্স ইনটেক বা ডিআরআই। হোয়াট ইজ ডিআরআই? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডায়েটারি রেফারেন্স ইনটেক, সেক্ষেত্রে কি বলছে? ভ্যালুজ আর রিপ্লেসিং দ্য ট্র্যাডিশনাল রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস, দ্য নিউট্রিয়েন্ট রেফারেন্সেস প্রডিউস ফর আওয়ার সোর্স অফ ইনফরমেশন। এছাড়া কি বলছে? এবার হচ্ছে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস। রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস মিনস RDA, the average daily dietary nutrient intake level sufficient of nutritional weight and a particular life stage and gender group. তাহলে কি বলছে? রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস মানে কি, আমাদের শরীরে যেটুকু দরকার ঠিক সেইটুকু পরিমাণে আমাদের শরীরে পুষ্টি প্রয়োজন আছে, যেটা 97 to 98% দরকার, যেটা আমাদের শরীরে বেশি পরিমাণে দরকার। হেলদি ইন্ডিভিজুয়াল, সেটা কিন্তু জেন্ডার সাপেক্ষে। ছেলেদের ক্ষেত্রে পুষ্টি মাত্রা একরকম হবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু পুষ্টি মাত্রা একরকম হবে। তারপর হচ্ছে adequate intake, a recommended dietary allowances for giving us a nutrient intake by groups RDA study. It is the Indian context that meet the referred to as acceptable intake. তারপর কি বলছে? tolerable upper intake level, মানে হচ্ছে UL, upper intake level। এটাকে আমরা সংক্ষেপে UL বলছি, আপার ইনটেক লেভেলটাকে আমরা সংক্ষেপে UL বলছি। The highest average daily nutrient intake level that is like to be pose of risk someone to body parts immune system. It is a totally important system to get a intake increase about EL, the potential risk of adverse effects increase. অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা যতখানি খাবার খাচ্ছি ঠিক ততখানি কিন্তু পুষ্টি আমরা অনেকে পাই না। অনেকে দেখবেন যেমন খুব ভালো খাবার খায় বা খুব হাই স্ট্যান্ডার্ড খাবার খায়, খুব প্রোটিন রিচ ডায়েট যারা ফলো করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারা যখন দেখবেন তারা পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছে, সে কিন্তু তার থেকে কিন্তু আপনার অবস্থাটা আরো ভালো হতে পারে। সেটা আপনি কিভাবে বুঝবেন? কারণ আপনি খালি প্রোটিনের উপর নির্ভর না করে খাদ্যের যে 7টা উপাদান আছে, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ওয়াটার, মিনারেলস, বিভিন্ন রকম পার্ট থেকে আপনি কিন্তু খাবার খাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পুষ্টির মাত্রাটা ও যে ব্যক্তি একজন প্রোটিন ডায়েট ফলো করছেন তার থেকেও কিন্তু বেশি হতে পারে বা তার সমকক্ষীয় হতে পারে। কারণ যে ব্যক্তি খালি একজন প্রোটিন ডায়েট ফলো করছেন, সেই প্রোটিন ডায়েটে কিন্তু সে মাত্র প্রোটিনই পাচ্ছে, আর কিন্তু কার্বোহাইড্রেট বা ফ্যাট পাচ্ছে না। সেক্ষেত্রে কি লস অফ CH2 অ্যান্ড লস অফ ফ্যাট মলিকিউলস। এটা আপনাদের জেনে রাখতে হবে। বিভিন্ন রকম এই কথাটা সম্পর্কে বলে নেওয়া ভালো। বিভিন্ন রকম যে আপনারা এখন বর্তমানে শুনবেন এরকম ডায়েট বেরিয়েছে, কিটোজেনিক ডায়েট। কিটোজেনিক ডায়েটটা আমাদের মতো বা এই লেভেলের সব ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ট্রেন্ডস এসেছে। কিটোজেনিক ডায়েট, তুমি কি ডায়েট ফলো করছো? না, আমি কিটো ডায়েট ফলো করছি। কিটো ডায়েট কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা সেটা আপনাদের সবাইকে জেনে নিতে হবে। কিটো ডায়েট কিন্তু একটা হচ্ছে স্টেবল ডায়েট। এই কিটো ডায়েটটা সাধারণত যখন কোনো এক্সেসিভ অ্যামাউন্টে কোনো পেশেন্ট বা কোনো পার্সনের অতিরিক্ত ওয়েট গেইন হয়ে যায় শরীরে, সেই ওয়েটটাকে লস করার জন্য, কি প্রপার অ্যামাউন্টে লস করার জন্য, তখন কিন্তু কিটোজেনিক ডায়েটটা ডক্টররা প্রেসক্রাইব করে বা নিউট্রিশনিস্টরা প্রেসক্রাইব করে। সেটাও কিন্তু একটা প্রপার নির্দিষ্ট অ্যামাউন্ট। তার শরীরে সে একটা মানুষ যদি একজন 65 কেজি ওজনের মানুষ হয়, সে যদি নিয়মিতভাবে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খেতে থাকে, সে কিন্তু একদিনে চট করে সেই খাদ্যটাকে
অ্যাবজর্ব করতে পারবেন না। যদি আপনি তাকে কার্বোহাইড্রেট একদম বন্ধই করে দেন, সে কিন্তু সেটা অ্যাবজর্ব শরীরে ইনটেক করতে পারবে না এবং তার কিন্তু শরীরে নানা রকম প্রবলেম দেখা দেবে, সিমটমস থাকবে। কিন্তু আপনি যদি সেই খাদ্যের পরিমাণটাকে আস্তে আস্তে কমাতে 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 তারপর যদি আপনি সেটাকে বন্ধ করেন, তাহলে কিন্তু আপনার সেটা একটা হ্যাবিট এসে যাবে শরীরে, কিটোজেনিক ডায়েটটা ফলো করার মতো। কিটোজেনিক ডায়েট কি? কিটোজেনিক ডায়েট হচ্ছে লো কার্ব, মানে কার্বোহাইড্রেট সমৃদ্ধ একদম বন্ধ, শুধুমাত্র প্রোটিন আর ফ্যাট জাতীয় ডায়েট হচ্ছে কিটোজেনিক ডায়েট। কিটোজেনিক ডায়েটটা কারা করতে পারবেনই না একদম সেটা বলে নি, যারা ব্রেস্ট ফিডিং ওম্যান, যারা ল্যাকটেটিং ওম্যান বা প্রেগনেন্ট ওম্যান যারা, তারপর যাদের আন্ডারগোজ গল ব্লাডার অপারেশন রয়েছে বা কিডনির সমস্যা রয়েছে, তারা কিন্তু কিটোজেনিক ডায়েট একদমই ফলো করবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে, পার্কিনসন্স ডিজিজ বা অ্যালঝেইমার ডিজিজের কথা আপনারা শুনেছেন, সেক্ষেত্রে কিন্তু সেই রোগগুলো আপনাদের শরীরে দেখা দিতে পারে। নিউট্রিশনাল মান সেলিব্রেট করার জন্য নিউট্রিশন সম্বন্ধে সঠিক জ্ঞান প্রত্যেকেরই থাকা উচিত। আজকে এই যুগে দাঁড়িয়ে আমাদের সকলেরই পুষ্টি কি তা ভালোভাবে জানা উচিত, কারণ এখনো আমাদের অনেক জায়গায় পুষ্টির আলো কিন্তু সব জায়গায় পৌঁছায়নি। অনেক সময় আপনারা দেখবেন যে আমাদের শ্যামনগরের এই বস্তির অনেক জায়গায় দেখবেন যে একটা ছোট বাচ্চা, 12-13 বছরের বাচ্চা মেয়ে, তার বিয়ে হয়ে গেছে এবং তারও কিন্তু একটা 2 বছরের বা 1 বছরের তার সন্তান রয়েছে। এক্ষেত্রে কিন্তু তার নিজের শরীরেই কিন্তু তার পুষ্টি নেই, অথচ সে একটা সন্তানকে প্রতিপালন করছে। মানে কতখানি পুষ্টির অজ্ঞতা রয়েছে এখন আমাদের দেশে, সেটা কিন্তু এটা থেকেই পরিষ্কার বোঝা যায়। কোনো সময় যারা পুষ্টি সার্ভে করেন, যারা নিউট্রিশনাল সার্ভে করেন, তারা অনেক সময় এই রিপোর্টই পেশ করেছেন আমাদের বিভিন্ন সংস্থাগুলোতে। তারা যখন বাড়ি বাড়ি গিয়ে দেখেন যে তাদের কি খাবার রয়েছে বা কিসের খাবারের প্রয়োজনীয়তা রয়েছে, অনেকে কিন্তু এটা ক্ষেত্রে একটা নিউট্রিশনাল ডায়েটিং সার্ভে বলা হয়। এক্ষেত্রে একটা চার্ট দেওয়া হয় সকলকে, আপনি প্রতিদিনকার পুষ্টি মানে আপনাকে কিছু না কিছু পুষ্টিকর খাদ্য আপনাদের তালিকাতে রাখতে হবে, ব্রেকফাস্ট নয় লাঞ্চ বা ডিনার, সেটারই আপনার একটা তালিকা আপনি একটা সেই চার্ট পেপারে তৈরি করছেন, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং সেটাই আপনার পরে আপনি যেটা আজকে ধরেন আজকে আপনি লাঞ্চে সোয়াবিন কারি করলেন, সোয়াবিন কারির এটা যে আপনি এবার সেই পাতায় লিখে রাখবেন যে আজকে সোয়াবিন কারি করেছিলেন। পরের দিন সেই ডায়েটিং সার্ভে যারা করতে আসবেন, যে রেসপেক্টিভ পার্সনসরা, তারা কিন্তু সেটা আপনার দেখবে যে আপনি সত্যি করেছেন কিনা। সেক্ষেত্রে অনেকের সময় দেখা যায় যে তুমি মাংস খেয়েছো, জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি মাংস খেয়েছো, কি মাংস খেয়েছো? তুমি কিন্তু চিকেন খাওনি, তুমি কিন্তু চিকেনের যে ডানা পা এইগুলো খেয়েছো। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম ফলস কেস উঠে আসে ডায়েটিং সার্ভে, যারা আমরা দেখতে পাই। ভারতীয় ডায়েট অনুসারে আপনাদের একটা কথা মেনে রাখতে হবে, আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু রিচ নই, খুব একটা রিচ নই। আমাদের দেশে কিন্তু মিডল ক্লাস ফ্যামিলিদের পরিমাণই সবচেয়ে বেশি, হাতে গোনা কয়েকটা রিচ ফ্যামিলি ছাড়া। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রোজ মাংস খাওয়াটা কিন্তু সম্ভবপর নয় আমাদের পক্ষে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের খাদ্য খেতে পারেন? সেক্ষেত্রে আপনারা মাংসের পরিবর্তে পালং শাক খেতে পারেন। এবার যাদের আলসার, ডায়েটারি প্রবলেম, গ্যাস্ট্রিক, তাদের কিন্তু পালং শাকটা রোজ আবার কন্টিনিউ করলে হবে। পালং শাক কি? পালং শাক মানে স্পিনাচের কথা বলছি আমি। পালং শাকটা কিন্তু হচ্ছে ভিটামিন সি আর আয়রন সমৃদ্ধ, এটা কিন্তু আপনারা খেতে পারেন। এটা কিন্তু মাংসের সমান প্রোটিন বর্তমান আছে পালং শাক। তো সেক্ষেত্রে মাংসের পরিবর্তে যদি আপনারা সেকেন্ড ক্লাস প্রোটিন ধরেন বা ভেজিটেবল প্রোটিন ধরেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পালং শাক খেতে পারেন। আর কি খেতে পারেন? প্রসেসড যে ডেয়ারি প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা প্রোটিন সমৃদ্ধ, কিন্তু তাতে কার্বোহাইড্রেটের পরিমাণটা সামান্য হলেও একটু বেশি থাকে। যারা ডায়েট করেন তারা অবশ্যই জানবেন যে বিষয়গুলো আমি যেগুলো আপনাদের নোটিফাই করে দেখাচ্ছি, সেগুলো যেমন হচ্ছে ডায়েটারি ক্রিম পনির যেগুলো আছে সেগুলো কিন্তু প্রোটিনের পরিমাণটা খুব বেশি থাকে, কিন্তু ডায়েটারি যে কার্বোহাইড্রেট থাকে সেটার পরিমাণ হয়তো 1-2% বেশি থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু যারা ডায়েট করেন তারা কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি এটা ইনটেক করছেন, তার পরিবর্তে আপনাকে সেটা ব্যালেন্স করার জন্য আপনি সেটা তার পরিবর্তে তার অ্যাবজর্পশনে যেটা সাহায্য করবে সেরকম জাতীয় খাবার আপনাদের খেতে হবে প্রত্যেকে। দ্বিতীয় কথা, আপনারা খেতে পারেন মিল্ক খেতে পারেন। মিল্কটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর আওয়ার ইন্ডিয়ান ডায়েট। মিল্কটা অনেক রাখতে পারেন, কিন্তু যাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম রয়েছে বা গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে, তারা কিন্তু রাত্রে মানে বিকেলের পর থেকে দুধ জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেমটা অনেক রিডিউস হতে পারে। যাদের পেপটিক আলসার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দুধ জাতীয় খাবারগুলো তাদের সম্পূর্ণই বাদ দেওয়া হয়। কিন্তু আপনার অনেক ক্ষেত্রে অনেক স্টাডিতে বা অনেক রিসার্চে দেখতে পাবেন যে ঠান্ডা দুধের কথা বলেছে। হ্যাঁ, ঠান্ডা দুধ খাওয়া যেতে পারে, সেটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা।
আর পেপটিক আলসার যাদের থাকে তাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা কিন্তু কোনো কিছু গরম বা উষ্ণ খেতে পারবেন না। যেমন একটা জিনিস আপনারা দেখবেন যে এই কোভিড সিচুয়েশনে কিন্তু অনেকে দেখবেন যে মানে মানে কোনো কিছু মানুষের মধ্যে এত প্যানিক এসে গেছিল যে মানুষ খালি পাজা খালি মোসম্বি লেবু বা পাতি লেবু এই ধরনের খাবার খাচ্ছে আর প্রচুর পরিমাণে গরম জল খাচ্ছে। এতে কিন্তু আমাদের শরীরের কিন্তু যে ভালো কোষগুলো রয়েছে, যে সেল ওয়ালগুলো আমাদের ব্যাকটেরিয়াল ড্যামেজগুলোকে আমাদের প্রিভেন্ট করে, সেইগুলো কিন্তু মানুষের নষ্ট হয়ে গেছে অনেক ক্ষেত্রে। আপনাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে কিছু ভালো ব্যাকটেরিয়াও কিন্তু আমাদের শরীরে আছে। অনেকে দেখবেন যে এত স্টিমিং করেছেন বা এত ভেপারিং করেছেন, তাদের দেখবেন যে আমাদের মুখে যে সেল ওয়ালের যে পাতলা আস্তরণগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ারও একটা লেয়ার থাকে আমাদের মুখে, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এত স্টিম কিন্তু এত ভেপার কিন্তু তারা তাপমাত্রা সহ্য করতে পারে না। আবার অনেকে দেখবেন যে আমাদের শরীরটা জেনে রাখা উচিত, আমাদের শরীর কিন্তু কমপক্ষে 20 থেকে 25 এমজি পার ডে আমাদের ভিটামিন সি প্রয়োজন হয় একজন। এবার যার চাহিদা অনুযায়ী সেটা হবে। যদি সেটা ব্রেস্ট ফিডিং মাদার সেটা ক্ষেত্রে 35 বা ল্যাকটেটিং বা প্রেগনেন্ট আমার সেটা ক্ষেত্রে 40 এমজি হতে পারে। সাধারণ দেখতে গেলে সেটা কিন্তু 20 to 25 এমজি আমাদের রোজ ভিটামিন সি দরকার। এবার যদি আপনি একটা মোসাম্বি লেবু খেলেই কিন্তু সেটা যথেষ্ট আপনার পক্ষে রোজ ভিটামিন সি এর জন্য। এবার অনেকে দেখবেন সকালে ভিটামিন সি বাড়ানোর জন্য ডাক্তার ভিটামিন সি বাড়াতে বলেছে, সকালবেলা লেবু জল খাচ্ছে, রাত্রিবেলা লেবু জল খাচ্ছে, সেটা কিন্তু একটা টোটালি ফুলনেস, এটা একটা বোকামো। এভাবে কিন্তু ইমিউনিটি পাওয়ার কখনোই বাড়ানো যায় না, সেটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। আপনি নির্দিষ্ট বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি নির্দিষ্ট পরিমাণ যদি রোজ খান একটা পাতিলেবু বা একটা মোসাম্বি, সেটা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট। ইট ইজ এনাফ ফর ইয়োর বডিজ রিকোয়ারমেন্ট। স্টিমিংও প্রয়োজন। স্টিমিংও যে প্রয়োজন নেই এমন না। স্টিমিং আমরা সবাই বাড়িতে কম বেশি ভেপারাইজিং করেছি বাড়িতে এই করোনা পরিস্থিতির জন্য, সেটা কিন্তু অবশ্যই দরকার। সেটা কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু নয়। আপনি যখন বাইরে গেলেন, বাইরে থেকে ট্রেনে বাসে গেলেন বা আপনার সাথে কারোর টাচ হলো, আপনার সোয়েটিং এর সাথে কারোর সোয়েটিং বা ঘামের স্পর্শ হলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে এড়াবার জন্য বাড়ি এসে ভালো করে স্নান করলেন, তারপর ভেপারাইজিং করলেন, সেটা কিন্তু খুব উপকার। কিন্তু আপনি যদি রোজই একটা টাইম মেনটেন করে যদি ভেপারাইজিং করেন, এটা কিন্তু দরকার নেই আমাদের শরীরের জন্য। দ্বিতীয় পয়েন্টে চলে আসি, ইকোনমিক অ্যান্ড ফিজিক্যাল ডিটারমেন্টস। কতগুলো ইকোনমিক কন্ডিশনও আছে আমাদের মেনু প্ল্যানিং, ডায়েট প্ল্যানিং এর ক্ষেত্রে কিন্তু ইকোনমিক কন্ডিশন এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন হচ্ছে কস্ট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। কস্ট কি বলছে? কস্ট অফ ফুড ইজ এ প্রাইমারি ডিটারমিনেন্ট অফ ফুড চয়েস। ফুড চয়েসের ক্ষেত্রে কিন্তু কস্টটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে, লো ইনকাম গ্রুপস হ্যাভ এ গ্রেটার টেন্ডেন্সি টু কনজিউম ফুডস ফ্রম ফিউ ফুড গ্রুপস। যারা অত্যন্ত গরিব বা নিম্নমানের, যাদের একদমই সামর্থ্য নেই ডায়েট প্ল্যানিং এর কথা, তারা কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে পারেন। যদি তারা এক সপ্তাহে 7টা দিনের মধ্যে যদি তারা যদি প্রত্যেকে বাড়ির 4-5 জন যেই মেম্বার থাকুক না কেন, তারা যদি দুটো অন্তত ডিম যদি সপ্তাহে খেতে পারেন এবং তার সাথে যদি মাছ, ফিশেস, ভেজিটেবলস যদি খেতে পারেন, স্পিনাচের কথা বললাম, সামান্য ক্যারটের কথা বললাম, ফ্রেঞ্চ বিনসের কথা বললাম বা পিজের কথা বললাম, মটরশুটির অনেক দাম ছেড়ে দিন। কিন্তু মটরশুটি ছাড়াও যে আরো ভালো ভালো যে সবজিগুলো রয়েছে, যেমন হচ্ছে কেলেজ, মানে ব্যানানার কথা বলছি, ব্যানানা কিন্তু হিউজ সোডিয়াম পটাশিয়াম সমৃদ্ধ, এটা কিন্তু তারা খেতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরে যে ওভারঅল নিউট্রিশন সেটা কিন্তু ব্যালেন্সড হবে। এডুকেশন এন্ড নলেজ। নিউট্রিশনের ডায়েট প্ল্যানের জন্য কিন্তু একটা নিউট্রিশনাল ফ্যাক্টও দরকার আছে। Studies indicate that the level of education can influence dietary behavior during all adulthood. এটা কিন্তু এটার প্রাথমিক শিক্ষাটা কিন্তু আমাদের এই ছোট বয়স থেকেই সবাইকে শিখতে হবে যে নিউট্রিশনের ডায়েট প্ল্যানিং এর জন্য কিন্তু আপনাদের খালি একটা প্রপার অ্যামাউন্ট অফ নলেজ দরকার। সেই নলেজটা কিন্তু অনেকেরই নেই, কিন্তু সেই ক্ষেত্রে সেই নলেজটাকে বাড়ানোর জন্য তাদেরকে নিউট্রিশন বিষয়ে স্টাডি করতে হবে। আর কি রয়েছে? কালচারাল ইনফ্লুয়েন্স। কালচারাল ইনফ্লুয়েন্স মানে সামাজিকতা বা লৌকিকতার কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন এটা হচ্ছে খাদ্যের একটা প্রাইমারি স্টেজ অফ ফাংশন বলতে পারেন। খাদ্যের প্রাথমিক কাজের মধ্যে কিন্তু আমরা এই কালচারাল প্রোগ্রামটাকে ধরতে পারি। অনেক সময় দেখবেন যে আমরা বিভিন্ন কারণে ঘরে ছোটখাটো অশান্তিতে আমাদের লেগেই থাকে। ছোটখাটো অশান্তির সময় আমাদের মন মেজাজ অনেক সময় দেখবেন ক্ষুণ্ণ হয়।
সেক্ষেত্রে কিন্তু তা আপনারা দেখতে পারবেন যখন কেউ তার জন্য মনটা ভালো করার জন্য যখন কেউ যদি মা তার সন্তানকে বকাবকি করলো একসময়, কিন্তু যখন সন্তানের জন্য একটা ভালো প্রিপারেশন বা ভালো যখন রেসিপি একটা রান্না করে তখন সন্তানকে খাওয়ালেন, সেক্ষেত্রে সন্তানের মনও খুশি হলো, এতে মায়েরও আত্মতৃপ্তি ঘটলো, সন্তানেরও আত্মতৃপ্তি ঘটলো। তাহলে এক্ষেত্রে কি খাদ্য একটা দুজনের মধ্যে একটা পারস্পরিক ফাংশন বা ফুড ব্রিজ হিসাবে একটা কাজ করবে, একটা মানসিক শান্তির সেতু তৈরি করবে। সেক্ষেত্রে কিন্তু খাদ্যের এটা প্রাথমিক স্টেজ ফাংশন হিসেবে বলতে পারে। এছাড়া রয়েছে সোশ্যাল সেটিং বা মিল প্যাটার্নস। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে পিপল ফলো ডিফারেন্ট মিল প্যাটার্ন, এক একজন মানুষ এক এক রকম খাদ্য তালিকা পছন্দ করে। সাম হ্যাভ 3 meals আর সাম হ্যাভ 5 meals। অনেকে দেখবেন যে দিনে 4 বার খায়, আবার অনেকে দেখবেন দিনে 5 বারও খায়। However, it would be good choice in early meals and some have to be meals. আপনারা সেটাকে নিজেদের প্রয়োজন মতো বা আপনাদের নিজেদের বডির রিকোয়ারমেন্ট অনুসারে সেটাকে 4 বারও খেতে পারেন, আবার অনেকে 5 বারও খেতে পারেন। তবে সে খাওয়াগুলো কিন্তু আপনাদের ব্যালেন্সড খাবার হতে হবে, মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3টে সোর্স অফ ফ্যাক্টরস থেকে কিন্তু আপনাদের খাদ্য তালিকা বানাতে হবে, মানে খাদ্যে যেন এই 3টি উপাদান যেন থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস। কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস আমাদের কাজ করে শরীরে, যেমন হচ্ছে স্ট্রেস, মানে চিন্তাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের নিউট্রিশন লাইফে। স্ট্রেস ইজ নট গুড ফর আওয়ার হেলথ, ইট ইজ নট আ বেনিফিশিয়াল ফ্যাক্টরস ফর আওয়ার হেলথ বলতে পারেন। এটা কিন্তু একটা খুবই খারাপ বিষয় আমাদের শরীরের জন্য স্ট্রেস। দ্য ইনফ্লুয়েন্স অফ স্ট্রেস অন ফুড সায়েন্স, ফুড চয়েস ইজ কমপ্লেক্স. It is totally mechanisms for stress induces changes in eating and food choice motivation difference. আপনাকে মোটিভেটেড থাকতে গেলে কিন্তু অনেক রকম হ্যাবিটস আপনাদের হ্যাবিচুয়েটেড হতে হবে, অনেকগুলো জিনিস সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। বর্তমানে একটা রিসার্চ পেপার থেকে যদি আপনারা দেখেন, যদি আপনারা গুগলে সার্চ করেন হোয়াট ইজ দ্য থিসিস অফ বেসিস ইন এক্সারসাইজ অফ ডেইলি বেসিস, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এক্সারসাইজের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে, আবার এক্সারসাইজের কিন্তু অনেক অপকারিতাও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আর ছোট বন্ধুদের যারা আমার ভিডিওটি দেখছো বর্তমানে, তারা কিন্তু অতি অবশ্যই ডায়েটের এই বিষয়গুলো সম্পর্কে দূরে থাকবে। তোমাদের কিন্তু এখনো ডায়েটের মানে কন্ডিশন এখনো আসেনি। তোমরা কিন্তু এই বিষয়গুলো বাড়িতে পরামর্শ করে বা ডাক্তারের সাথে কথা বলে যদি করতে চাও একান্ত কেউ, তাহলে কিন্তু সে কিন্তু তাদের পরামর্শ নেবে। আমার ভিডিওতে শোনা আমার কথাগুলো শুনে কিন্তু কেউ কোনো রকম ভাবে ডায়েটের পরামর্শে যাবে না, সেটা কিন্তু তার শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। কারণ আমি তো বুঝতে পারছি না কার শরীরে কতটা রিকোয়ারমেন্টস প্রয়োজন, কিন্তু আমি একটা বেসিক যেটা ইন্ডিয়ান মডারেট ওম্যান অ্যান্ড মডারেট পার্সন বা মডারেট ম্যানদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, আমি সেটা সম্পর্কে একটা সাধারণ জ্ঞান সবাইকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি এটা আপনাদের উপকার হবে। নিউট্রিশনাল মান সম্পর্কে আমার এটা ছোট্ট নিবেদন আছে আপনাদের জন্য, আপনারা শুনতে থাকুন, আমি আরো কন্টিনিউ করে আপনাদের বলছি। স্ট্রেস কিন্তু ফিজিওলজিক্যাল রিডিউস অ্যাপেটাইট, আমাদের কিন্তু অনেকের দেখবেন অ্যাপেটাইটের প্রবলেম থাকে, মানে ক্ষুধা তৃষ্ণার প্রবলেম থাকে। ছোট বয়সে দেখবে অনেক কিশোর বা কিশোরী তরুণ হওয়ার বাসনা থাকে, সেক্ষেত্রে কিন্তু তখন তারা কিন্তু খাদ্য গিলে ফেলে, খাদ্য উগড়ে ফেলার সম্ভাবনা থাকে, মানে যতটা খাদ্য খাচ্ছে সেটা কিন্তু উগড়ে ফেলছে। এটা কিন্তু নোভোসার্কোসা হিমোটোক্সিসিয়া বলা হয়ে থাকে। এটা কিন্তু তাদের একটা মারাত্মক প্রবলেম শরীরের জন্য। চেঞ্জেস ফুড অফ রিকোয়ারমেন্ট অফ ফুড পার্টিকুলার ইন মুড ইমেজ, সামটাইমস কনজিউমার অ্যাটিটিউডস বেনিফিটস নলেজ অফ অপটিমিজম ব্রেসের জন্য আমাদের কিন্তু শরীরে প্রবলেম ঘটে। এবার চলে আসি ফাংশনাল ফুডে। ফাংশনাল ফুডের একটা ছোট্ট পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি, একটা হচ্ছে ডায়েটারি অ্যান্টিঅক্সিডেন্ট। হোয়াট ইজ ডায়েটারি অ্যান্টিঅক্সিডেন্ট? দ্য ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আর ইজিলি অ্যাবজর্বেবল ইন হিউম্যান সিস্টেম। প্রাকৃতিক যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু আমাদের শরীরে খুব সহজেই শোষণ হয়ে যায়। Dietary antioxidant come first in the glutathione of GSH and positive antioxidant properties can in vitamin C, E, niacin. কি তাহলে নাম বললো? বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, নিয়াসিন, রাইবোফ্লেভিন, সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড মানে কোনটা? সিস্টিন আর মিথিওনিনের কথা বলছি এখানে। GSH and positive antioxidant lipids and some antioxidants which are phytochemicals like হচ্ছে mostly phenolic acid গ্রুপ গুলো, যেগুলো ফেনোলিক গ্রুপ সেগুলো কিন্তু হচ্ছে ফাইটোকেমিক্যালস। যেমন হচ্ছে কি থেকে আপনারা পেতে পারেন নিউট্রিয়েন্টস। আমি এবার নিউট্রিয়েন্টস, কতগুলো নিউট্রিয়েন্টস এর নাম বলবো আর কতগুলো নন নিউট্রিয়েন্টস এর নাম বলবো। নিউট্রিয়েন্টস এর মধ্যে কারা কারা পড়ছে? এক নম্বর হচ্ছে বিটা ক্যারোটিন, প্রোভিটামিন এ, তারপর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা ভিটামিন সি, তারপর টোকোফেরলস,
tocotrienols, riboflavin, sulfur containing amino acid like cysteine and methionine and selenium. Selenium কার সাথে কোন ভিটামিনের সাথে যুক্ত যদি আপনারা জিজ্ঞেস করে কোনো সময় আপনারা যদি জানবেন এটা ভিটামিন ই এর সাথে কিন্তু যুক্ত সেলেনিয়াম। নন নিউট্রিয়েন্টস গুলো কোনগুলো? ক্যারোটিনয়েডস, লিউকোপেন বা xanthophylls, এছাড়া রয়েছে লিউটিন, আলফা এন্ড গামা ক্যারোটিনয়েডস যেমন সাইকোট্যাক্সিন, সাইকোজ্যান্থিন, জিয়াক্স্যান্থিন, ফ্ল্যাভোনয়েডস, কোয়ারসিন, মিলিটেসিয়ান্স এন্ড কোয়ারেটজিন, গ্লসিপাই, আইসোফ্ল্যাভোনয়েডস, রাইসোফ্ল্যাভোনয়েডস, এগুলো রয়েছে ফ্ল্যাভোনয়েডস এর মধ্যে আপনার। সোর্স অফ নিউট্রিয়েন্ট ফ্রম অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে আমি নিউট্রিয়েন্টস এর নামগুলো বললাম সেটা আমরা কোথা থেকে কোন খাদ্যের মাধ্যমে আমরা পেতে পারি সেগুলো আমি আজকে আপনাদের সাথে প্রথমে বলছি। যেমন বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন কোথা থেকে আপনারা পেতে পারেন? যেমন গ্রিন লিফি ভেজিটেবলস, রাইপ ইয়েলো ফ্রুটস ভেজিটেবলস লাইক পাপায়া, মাস্ক, মেলন, ম্যাঙ্গো, পামকিন, ক্যারটস। তারপর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আপনারা কোথা থেকে পেতে পারেন? সাইট্রাস ফ্রুট থেকে পেতে পারেন, অরেঞ্জ থেকে পেতে পারেন, লেমন থেকে পেতে পারেন, সুইট লাইম, গুহাবা, গুজ, বেরি, স্প্রাউটেড পালসেস, সিরিয়ালস, সেরাল প্রোডাক্টস, অয়েল সিডস এন্ড নাটস। আপনারা কপার কোথা থেকে পেতে পারেন? কপার পেতে পারেন ওয়েস্টার্স, লিভার, মাশরুম, নাটস, চকোলেট। চকোলেট কিন্তু অবশ্যই ডার্ক চকোলেটের কথা এখানে বলেছেন। আয়রন কোথা থেকে পেতে পারেন? মিট, মিট মানে হচ্ছে মাংস, অ্যানিমাল প্রোডাক্ট। লিভার, গ্রিন লিফি ভেজিটেবলস, সেরালস, মিলেটস, পালসেস। তাহলে মিট আর লিভার হচ্ছে আয়রনের একটা অ্যানিমাল সোর্স, আর গ্রিন লিফি ভেজিটেবলস, সেরালস, মিলেটস, পালস এটা কিন্তু হচ্ছে প্ল্যান্ট সোর্স। সেকেন্ড পয়েন্ট এবার আসি হচ্ছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কোন খাদ্যে কিভাবে কত বেশি পরিমাণ রয়েছে সেটা আপনারা বুঝবেন কি করে। যেমন ফুড গ্রুপ প্ল্যান, সেটা যদি জিজ্ঞেস করে তাহলে ফুড গ্রুপটা আপনারা কি করে বুঝবেন আমি সেটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে সেরাল গ্রেনস স্ট্যাটিসটিক। এটা আপনারা কি করে বুঝবেন? সেরালস বা ফুড থেরাপি থেকে আপনারা বুঝতে পারেন যে এনার্জি প্রোটিন কজ অফ লস অফ এনার্জি বডি পাওয়ার সিস্টেম আফটার ইন টোটালি ক্যারোটিনয়েডস, ভিটামিনস and lung problem. It is such as problem of energy, fat, essential fatty acids, essential protein acid, alpha amino acid and vegetables. এছাড়া পেতে পারেন ওয়াইল্ডস ফ্যাট এন্ড নাটস থেকে কি ফ্যাট, বাটার, ঘি, হাইড্রোজেনেটেড ফ্যাট, কুকিং অয়েলস লাইক গ্রাউন্ডনাট, মাস্টার্ড ফ্লাওয়ার, সানফ্লাওয়ার, সুগার, জ্যাগরি এন্ড ক্যান সুগার, আলমন্ডস, ওয়ালনাট এন্ড জিঞ্জারলি সিড, এগুলো থেকে আপনারা পেতে পারেন অয়েলস পেতে পারেন। এবার চলে যাই জেনারেল ডায়েটারি গাইডলাইন সাজেস্টেড বাই আইসিএমআর। আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কি কি পয়েন্টস আপনাদের জন্য পেশ করছে গাইডলাইন্স, কি কি জেনারেল ডায়েটারি গাইডলাইন্স আপনাদের জন্য পেশ করছে ভালো থাকার, সেগুলো হচ্ছে ইট ভ্যারাইটি অফ ফুডস, মানে শুধু একরকম খাদ্যই আপনাকে খেতে বলছে না, আপনি বিভিন্ন রকম খাদ্য খান। ইট ভ্যারাইটি অফ ফুডস টু এনশিওর আ ব্যালেন্সড ডায়েট। একটা ব্যালেন্স ডায়েট কিন্তু মানে আমি একরকমই খাদ্য খাবার খেয়ে যাচ্ছি রোজ না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। ডায়েটিং যারা করে থাকেন তাদের কিন্তু ডায়েটে রোজ বিভিন্ন রকমের খাদ্য থাকে। মানে আমি খালি সকালবেলা উঠে ধরেন যদি ডায়েটারি করার সময় আমি একটা ব্রেড টোস্ট একটা ওয়াটার পোস্ট খেলাম, সেক্ষেত্রে আমি রোজই ওয়াটার পোস্ট আর ডিম টোস্ট খেলে কিন্তু আপনাদের সেটা হবে না, মানে ব্রেড টোস্ট খেলে কিন্তু আপনাদের সেটা হবে না। সেক্ষেত্রে আপনাদের কমপক্ষে 2-3টে ভ্যারাইটি অফ ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে করতে পারেন। সেটা আপনারা নীল ধোসা খেতে পারেন, যারা মশলা ধোসা পছন্দ করে তাদের তো আলু পুর দেওয়া থাকে, সেটা টোটালি ক্যান্সেল ফর ডায়েটিং। যারা কিন্তু অথচ সারাদিনে কিন্তু একটা মাঝারি সাইজের পটেটো আপনারা অবশ্যই খেতে পারেন, যারা ডায়েট করছেন তারা জানেন। নীল ধোসা কিন্তু শুধুমাত্র আমরা যে ধোসার উপরটা খাই সেইটা, তার সাথে কিন্তু একটা সেক্ষেত্রে আপনারা নিজেদের শরীরে সবুজের যদি অ্যান্টিঅক্সিডেন্ট যদি গ্রেন করতে চান সেক্ষেত্রে কিন্তু পুদিনা চাটনিটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু গরমকালে পুদিনা পাতার রস, পুদিনা পাতার জল কিন্তু আমাদের শরীরকে সতেজ রাখে, সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখলাম। এরপরে আসি ফিড হোম বেসড সেমি সলিড ফুডস টু ইনফ্যান্ট এন্ড আফটার 6 মান্থস। 6 মান্থস কিন্তু অনেক সময় আপনারা দেখতে পারবেন যে যখন কোনো খাদ্য তালিকা আমরা তৈরি করছি, খাদ্য তালিকাগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের বিশেষ করে এই জিনিসগুলোর উপর লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখার জন্য এক্সপ্লেনিং থেরাপিক ডায়েটিস রয়েছে, কতগুলো ডায়েট অ্যান্ড কতগুলি বেসিক প্ল্যানের উপর আপনাদের সাথে প্রবলেম রয়েছে, সেগুলো কিন্তু আপনারা জানতে হবে। যেমন ডায়েটারি গাইডলাইন্স, ফুড গ্রুপস ফর আইসিএমআর অ্যান্ড মেডিকেল রিসার্চেস। এবার চলে আসি ফুড পিরামিডের উপর, যে মাই ফুড পিরামিডের উপর কি বলতে চাইছে, মানে ডায়েটারি গাইডলাইন্স অফ মাই প্লেট, মানে আমার খাদ্য যে আমি যে খাদ্যটা খাচ্ছি সাথে কি পরিমাণ খাদ্য আমাদের শরীরে থাকতে পারে। যেমন হচ্ছে ফ্রুটস, তাহলে আমার কি কি থাকবে?
চুজ মাই প্লেট যদি আপনি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমার একটা প্লেটে থাকবে ফলও থাকবে, তার সাথে গ্রেনসও থাকবে, তার সাথে ডেয়ারি থাকবে, তার সাথে ভেজিটেবলস থাকবে, তার সাথে প্রোটিন থাকবে, তবে কিন্তু সেটা একটা প্লেট হিসাবে ধরা হলো। কি থাকলো? ব্যালেন্সড ক্যালোরিজ, আমার ক্যালোরি ব্যালেন্সড হলো। এনজয় ইউর ফুড বাট ইট লেস, আমি আমার ফুডকে এনজয় করতে পারি। যে কোনো খাদ্য উৎপাদনের জন্য আমি লুচি দিয়ে ছোলার ডাল যদি খেতে ইচ্ছে করে, আপনারা অবশ্যই খেতে পারেন, কিন্তু সেটাকে পরিমাণটা যেন আপনার সীমিত থাকে বা নির্দিষ্ট অ্যামাউন্টে থাকে। তারপর হচ্ছে অ্যাভয়েড ওভারসাইজড পোরশনস, মানে যে খাদ্য যেমন অনেকে যেমন বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন, অনেকে দেখবেন বিরিয়ানি খেয়েও দেখবেন অনেকে মোটা না। এটা কিন্তু সম্পূর্ণ তার দেহরিক ব্যাপার। এটা কিন্তু তার ডাইজেশন, যাদের ডাইজেশন তারা কিন্তু অধিক রোগা হয়। যাদের ডাইজেশন মোটামুটি খারাপ, মানে বলতে গেলে যদি ডাইজেশন যদি শরীরে তার প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাদ্যের যে পরিপাক বা অন্তঃপাচন বহিষ্করণ সেটা কিন্তু যদি ঠিকঠাক না, সেক্ষেত্রে কিন্তু খাদ্য কণাগুলো আপনাদের শরীরে জমা হয়, সেটা কিন্তু মানুষের ফ্যাটিগিউ বা ফ্যাট আকৃতি চলে আসে, ওবেসিটি চলে আসে। সেক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা আপনাদের একটু নিয়মে রাখতে হবে বা পরিমাণটা বুঝে খেতে হবে। কম্পেয়ার সোডিয়াম ইন ফুড, সোডিয়ামকে ঠিক মাত্রা রাখতে হবে, নইলে কিন্তু আপনাদের যাদের হাই ব্লাড প্রেশার তাদের কিন্তু সোডিয়াম নিয়ন্ত্রিত পথ্য দেওয়া হয়। যাদের হাই ব্লাড প্রেশার মানে যাদের অতিরিক্ত উচ্চ রক্ত প্রেশার, তাদের কিন্তু সোডিয়ামটাকে অ্যাভয়েড করতে হবে। আর মেক হাফ ইয়োর গ্রেনস হোল গ্রেনস যদি আপনার হয় সেটাকে হাফ করে খেতে পারেন বা পয়েন্ট অনুযায়ী খেতে পারেন। যেমন হচ্ছে ফুডস টু ইট লেস ওপেন অ্যান্ড সলিড ফ্যাটস অ্যান্ড সুগারস অ্যান্ড সল্ট, সুগার, সল্ট অ্যান্ড ফ্যাট তিনটেই কিন্তু আমাদের শরীরে প্রয়োজন। তা আপনারা বুঝতে পারলেন যে আমি কি কি পয়েন্ট এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। মেডিটেরিয়ান ডায়েট যদি দেখতে চান, মেডিটেরিয়ান ডায়েটে কিন্তু contains high amount of fruits, vegetables, beans, grains, low in red meat and modest amount of fish, eggs, poultry and dairy, এইগুলো কিন্তু থাকে। ব্যালেন্স ডায়েটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মিটস নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, কি কি ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্স ডায়েট তৈরি করতে গেলে কি কি দরকার সেটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। A balanced diet should provide around 60 to 70% of total calories from carbohydrate. কার্বোহাইড্রেট থেকে এটা 60 থেকে 70% আসে ক্যালোরি, 10 থেকে 12% আসে হচ্ছে প্রোটিন থেকে, 20 থেকে 25% আসে হচ্ছে ফ্যাট থেকে। টোটাল ক্যালোরি ফ্যাট থেকে আসে। ব্যালেন্স ডায়েট কি কি তৈরি হতে পারে? একটা দরকার হচ্ছে মিটস নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, আপনাদের দেহের চাহিদাটা সবচেয়ে বড় বিষয়। প্রোভাইড ফাইটোকেমিক্যালস আপনাদের শরীরে প্রোভাইড করতে হবে। প্রিভেন্টস ডিজেনারেটিভ ডিজিজ, কতগুলো ডিজিজ থাকে সেগুলোকে প্রতিরোধ করার মতো ক্ষমতা থাকতে হবে। ইমপ্রুভস লংজিভিটি, আপনাদের দেহের স্বাভাবিক মাত্রাকে বৃদ্ধি করতে হবে। প্রলংস প্রোডাক্টিভ লাইফ, ইমপ্রুভস ইমিউনিটি, ইনক্রিজেস এন্ডিউরেন্স লেভেল, ডেভেলপস অপটিমাম কোয়ান্টিটিভ অ্যাবিলিটি, হেল্পস ইন কোপিং আপ স্ট্রেস, ability to withstand short duration of learners, converts energy expenditure and tissue maintenance, repair and growth, এই বিষয়গুলো কিন্তু আপনাদের সম্পর্কে জানতে হবে। যদি আপনারা প্রিন্সিপাল অফ প্ল্যানিং এর ডায়েটের কথা বলেন, তাহলে ডায়েটের একটা বানানোর জন্য কি কি পয়েন্ট আপনাদের দরকার সেটা আবার আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথম পয়েন্ট হচ্ছে মিটিং নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা আপনাদের মানে দেহের চাহিদাগুলো কিন্তু আপনাদের ঠিক হিসাবে রাখতে হবে। সেগুলো কি কি রাখতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এ গুড মেনু ইজ ওয়ান which will not only provide adequate calories, fat, proteins but also minerals, vitamins essential for the well-being of each member of family. In a balanced diet, the ratio of energy distribution from carbohydrate, protein and fat would be 7:1:2 and respectively. The diet should contain basic food groups. তাহলে ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে কিন্তু কোনো আহামরি কোনো উচ্চ লেভেলের খাদ্য দরকার নেই। আপনার সিরিয়ালস, পালস, ভেজিটেবলস, মিট, এগ, ফিশ, মিল্ক মানে যা সাধারণ খেয়ে থাকেন সেখান থেকেই কিন্তু আপনারা ব্যালেন্স ডায়েটের জন্য খাদ্য খাবারগুলো পাবেন। কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে সেক্ষেত্রে যেন 7:1:2 এর বেশি যেন অনুপাত না হয় আপনাদের খাদ্য খাবারের ক্ষেত্রে। Meal and planning should save time and energy. Planning of meals should be in egg in condition that done in such a way that recipes will be small and nutritious. Labor and time saving dishes can be used and all. সেক্ষেত্রে আপনাদের এটা মনে রাখতে হবে। লাস্ট পয়েন্ট, মিলস শুড ইনক্লুড হেলথ ফুডস। আপনাদের কতগুলো স্বাস্থ্য খাবার খেতে হবে, এটাই আমরা আজকে নিউট্রিশনাল মান্থ সেলিব্রেশনের শেষ পয়েন্ট। বন্ধুরা আজকে আপনাদের সাথে এটা আমি লাস্ট শেয়ার করছি দুটো পয়েন্ট। একটা হচ্ছে মেনু শুড ইনক্লুড লোকালিটি অ্যাভেলেবল ফুডস। সবসময় মাথায় রাখবেন ডায়েট করতে গেলে কিন্তু ডায়েট বা যে কোনো খাদ্য কণাকে মানে ফুড মেনু চার্ট যদি আপনারা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। যেমন আপনার সেই খাদ্য কণাগুলো যেগুলো আপনি খাবেন সেগুলো যেন আপনাদের লোকালিটি বা নট
সিজনাল ফুড কিন্তু চয়েস অবশ্যই করবেন, কিন্তু সিজনাল ফুড কিন্তু সেকেন্ড অপশন আপনার জন্য। ফার্স্ট অপশন অবশ্যই হচ্ছে লোকালিটি অ্যাভেলেবেল ফুড, মানে যেগুলো আপনাদের লোকালে সবসময় অ্যাভেলেবেল আছে সেরকম খাদ্য খেয়ে ডায়েটিং বা ব্যালেন্স ডায়েট বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা, আপনাদের খাবারগুলো শেষ হয়ে গেলেও আবার চটজলদি বাজার থেকে কিনে আসতে পারবেন। এই পয়েন্টটা কি বলছে, মিলস এন্ড ইনক্লুড হেলথ ফুডস, কতগুলো হেলথ ফুডের দরকার, যেমন হচ্ছে while planning menu for RDA cyclic menu will be shoot in topper and rich grain for an overhead system. It will be call and get in more and more totally optionable beyond of skill level and staff. এই একটা পয়েন্ট গেল। শেষ পয়েন্ট হচ্ছে মেনু মাস্ট টেক ইনটু অ্যাকাউন্ট অফ ইকুইপমেন্ট অ্যাভেলেবেল, মানে যেগুলো আমাদের লোকালিটিতে অ্যাভেলেবল আছে, আমি সেটা বললাম যে কথাটা, সেটাই এখানে বলছে। দেয়ার শুড বি ফ্লেক্সিবিলিটি উইথ মেনু প্ল্যান, সাময়িক এবং সামাজিকতা এবং মানে ব্যবহিতা, মানে যে মানে বাংলা ভাষায় বললাম কথাগুলো, যেটা হচ্ছে যে খাবারে কিন্তু আপনাদের মানে যদি আপনার ওভারঅল জিজ্ঞাসা তাহলে কিন্তু খাবারে আপনাদের বৈচিত্র্য রাখতে হবে। খাবারে কিন্তু একঘেয়ে খাবার হলে হবে না, বাচ্চাদের এটা সবচেয়ে বেশি প্রবলেম হয়। আপনারা জেনে থাকবেন যে বাচ্চারা খাবারে অনেক সময় অনীহা করে, এটা খাবো না সেটা খাবো না। সেক্ষেত্রে কিন্তু বাড়ির যারা বড় পার্সন যারা রয়েছেন, যারা গুরুজন বা যারা বাড়িতে যে বড় সদস্য রয়েছেন ওয়েল এজেড, তাদেরকে কিন্তু সেটা মনে রাখতে হবে যে ফ্লেক্সিবিলিটি কিন্তু খাবারের ক্ষেত্রে খুব বেশি দরকার। মানে খাদ্য খাবারগুলো আমার একঘেয়েমি যেন না হয়ে যায়। মানে আমি যদি রোজই ওই যে বললাম টোস্ট আর ওয়াটার পোস্ট খেয়ে থাকি, সেটা কিন্তু আমাদের সকালবেলা খাবার দ্বারা আপনার ইচ্ছা করবে না খাবারটা খাবো না, খেতে ভালো লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে যদি উপমা বা সাবুর খিচুড়ি বা তারপর যদি আপনার সেক্ষেত্রে ঝাল সুজি ব্যবহার করতে পারেন, বা অনেকে রাইস উপমা খেয়ে থাকে বা কোনো সময় তারা লেমন রাইস খান ডায়েটে, সেক্ষেত্রে কিন্তু ব্রাউন রাইসের অবশ্যই ব্যবহার করবেন, সেক্ষেত্রে নর্মাল রাইস ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কোনো হোল গ্রেন নন রিচ যেগুলো কার্বোহাইড্রেট মানে যেগুলো নন কার্বোহাইড্রেট সমৃদ্ধ সেরকম চাল ব্যবহার করবেন। সাবস্টিটিউট ফুড মাস্ট বি অ্যাভেলেবল ইন ইভেন্ট অফ এনার্জি মিনস অফ শর্টেজ, আপনাদের শরীরে নিজেদের সক্ষমতা, নিজেদের দৈহিক ওজন, মলিকিউলার ওয়েট, হাইট সব মেনে কিন্তু আপনাদের একটা ব্যালেন্স ডায়েট তৈরি করতে হবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এইটুকুই আমার নিজের নলেজ, যেটুকু আমি শিখেছি সেইটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার শেখা থেকে সেখান থেকে একটা ছোট্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের এটা ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে অতি অবশ্যই নিজেদের আপনজন, নিজেদের পারিবারিক মানুষের সাথে সেই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, যাতে সবাই আমার এই ছোট জ্ঞানটা সবাই শুনতে পারে, সেখান থেকে নিজের উপকারিতা পেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আমি নিউট্রিশনাল মান্থ সেলিব্রেশনের আরো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার খুব তাড়াতাড়ি শীঘ্রই আবার নিয়ে আসবো। তো বন্ধুরা, goodbye to all of you. Stay safe and stay blessed.